হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা ম্যাথের 10টা প্রবলেম সলভ করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসে থাকে। দেখো, বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রচুর পরিমাণে নিয়োগের দরকার রয়েছে। তো আশা করা যায় যে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া আবার চালু হবে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো এবং এখন থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং প্রত্যেকটা সাবজেক্টকে রেডি করতে থাকো, যাতে পরীক্ষার যখন নোটিফিকেশান বেরোবে এবং তারপর তোমরা যাতে তোমাদের ভয় না লাগে যে পরীক্ষায় পাশ করব না। তো সেক্ষেত্রে এখন থেকেই তোমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে, কারণ খুব শীঘ্রই ভ্যাকান্সি প্রচুর যেহেতু আছে, খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান, বিভিন্ন এক্সামের নোটিফিকেশান বেরোনোর একটা হাই পসিবল চান্স রয়েছে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, ফার্স্ট অঙ্কে কি বলেছে, 22 জন শিক্ষার্থীর একটি শ্রেণীর গড় ওজন হচ্ছে 42 কেজি। যদি 33 কেজি এবং 39 কেজি ওজনে দুজন নতুন শিক্ষার্থী শ্রেণীতে যোগ করে, তাহলে 24 জন শিক্ষার্থীর নতুন গড় ওজন কত হবে? তাহলে এখানে 22 জন ছিল আগে, তাদের গড় ওজন কত ছিল? গড় ওজন ছিল কত? 42 কেজি। এবার দেখো, এবার আরও দুজন যুক্ত হলো, তার মানে এখন কতজন হয়ে গেল? 24 জন। তাহলে 24 জনের আমাকে নতুন গড় ওজন বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছি যে কি করে করতে হয়, আমি আবার ডিসকাস করে দিচ্ছি তোমাদের সঙ্গে। দেখো, গড় ওজন 42 মানে আমি এই 22 জনের প্রত্যেককে 42 কেজি করে ধরতে পারি, মানে ইচ অ্যান্ড এভরি পার্সনকে আমি 42 কেজি করে ধরে নিলাম। এবার যারা দুজন অ্যাড হলো, তাদের সেই দুজনের গড় ওজন কত? 33 কেজি একজনের, গড় নয়, ওজন। এবার আরেকজনের ওজন কত? 39 কেজি। তাহলে এরা 42 কেজি থেকে কত বেশি বা কত কম সেটা আমাকে দেখতে হবে। তো 42 কেজি থেকে প্রত্যেককে যেহেতু 42 করে ধরেছি, এরা কত কম এখানে দেখতে পাচ্ছি কম। তাহলে এ হচ্ছে তোমার এখানে 7 আর 2 9 কম, 9 কম, আর দ্বিতীয়জন হচ্ছে তোমার 3 কম। তাহলে টোটাল দুজন মিলে 12 কম। তার মানে টোটাল এদেরকে যদি যোগ করা হয়, তাহলে যোগ ফলে টোটাল 12 কম নিয়ে আসবে। মানে যেটা 42 হলে এরাও যদি 42 হতো, তাহলে তো 42ই গড় ওজন হতো। কিন্তু যেহেতু এখানে এরা 12 কম নিয়ে এসছে, তার মানে প্রত্যেকটা থেকে এই 12টা ডিস্ট্রিবিউট হয়ে কমে যাবে। এবার টোটাল কতজন রয়েছে? 24 জন। টোটাল 12 কম রয়েছে, তার মানে প্রত্যেকে কত করে কম হবে? 24 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 24 দিয়ে ভাগ করলে 0.5 হয়ে যায়, 1/2 মানে 0.5, মানে প্রত্যেকে 0.5 করে কমে যাবে। তাহলে আগে ওজন ছিল আমার, গড় ওজন ছিল 42, তাহলে এখন প্রত্যেকে যদি 0.5 করে কমে যায়, তাহলে এখন গড় ওজন হয়ে যাবে 41.5, মানে 41 কেজি 500 গ্রাম বা 41.5 কেজি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 1। এবার নেক্সট অঙ্ক চলে যাব। যদি কারোর কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই অঙ্কটা আবার বুঝিয়ে দেবো। নেক্সট দেখো, স্কুলে এ এবং বি শিক্ষার্থীর সংখ্যার অনুপাত কত? 5:8। তাহলে A:B মানে কত? 5:8। এবার বলেছে, যদি স্কুল এ এবং স্কুল বিতে শিক্ষার্থীর সংখ্যা 20% এবং 15% বৃদ্ধি পায়, তাহলে স্কুল এ এবং স্কুল বিতে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত কত হবে? বৃদ্ধি পায় বলে 15% বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখো, এখানে আমি এই অঙ্কটা দেখেই আমি আনসারটা এখানে আমি বলে দিতে পারবো। এখানে 15% মানে 115, 115-র একটাই গুণিতক রয়েছে এখানে 23, আর কোনো অপশানে এখানে 23 নেই, তার মানে অপশান 1 আমাদের সঠিক উত্তর। এইভাবে অঙ্ক দেখেও তোমরা আনসার করে দিতে পারবে। এবার যতটা ক্যালকুলেশন তোমাদের ভালো হবে, তত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যে আনসারটা কত হবে। ক্যালকুলেশন যার যত ভালো, তাকে তত কম অঙ্ক করতে হবে। এবার দেখিয়ে দিই যে কীভাবে করলাম। তাহলে ফার্স্টে হচ্ছে 5 আর 8 ছিল, তাহলে এখন 20% বাড়লো, মানে 5 × 20% বাড়া মানে এখন হয়ে গেল 120/100 ইস্টু এখানে 8 ছিল, 8 হলো। এবার 15% বাড়লো মানে 115/100। এবার অনুপাত যদি থাকে তাহলে এইভাবে কেটে যায়, তোমরা এটা আশা করি সবাই জানো। এবং 15কে যদি 5 দিয়ে কাটো, তাহলে 5 × 2 = 10, 3 × 5 = 15, 23, আর এখানে 5 কেটে গেল। আবার এখানে যদি 8 দিয়ে 120কে কাটি, তাহলে 8 × 15 = 120।
তাহলে সঠিক উত্তর হয়ে গেল 15:23, যেটা জাস্ট আমরা দেখলাম যে 15% বৃদ্ধি করার জন্য 115 হবে এবং 115-র গুণিতক এখানে 23 হয় এবং 23 একটা অপশানেই রয়েছে। যদি অন্য কিছু একটা থাকতো, এখানে 8-8-এর জায়গায় যদি অন্য কিছু থাকতো, যে 3 বা অন্য সংখ্যা থাকতো যেটার সঙ্গে 5 গুণ করে, বা এদিকে 23 থাকতো, 23 কেটে গিয়ে যদি 5 গুণ করে 15 হতে পারতো, তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল। কারণ যেহেতু এখানে 8 রয়েছে, তো এখানে 3 আসার সম্ভাবনা নেই এবং 115-কে 5 দিয়ে ভাগ করলে 23 হয়। তো সেক্ষেত্রেই দেখে বুঝে গেলাম যে আনসার কোনটা হবে। যত ভালো ক্যালকুলেশন হবে তত ভালো অবজারভেশন পাওয়ার হবে। নেক্সট দেখো, আর প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে ক্যালকুলেশন ভালো হয়ে যাবে। নেক্সট দেখো, 3 জন ব্যক্তি পি, কিউ, আর যথাক্রমে 10 দিন, 20 দিন এবং 60 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে কাজ করে, তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে? আশা করি এই অঙ্কটা তোমরা মুখে মুখে করতে পারবে, এর জন্য খাতা পেনের দরকার হবে না। তো পি কিউ আর 10 দিন, 20 দিন, 60 দিনে কাজ করতে পারবে। তাহলে টোটাল ওয়ার্ক কি বলেছি? টোটাল ওয়ার্ক হয়ে যায় এই যে 10 দিন বা 20 দিন বা 60 দিন রয়েছে, এদের লসাগু কত হবে? দেখেই বুঝতে পারছো, লসাগু হচ্ছে 60 হবে। এবং লসাগু যদি 60 হয়, তাহলে পি 10 দিনে করে, তার মানে পি পার ডে 6 করে কাজ করে, কিউ হচ্ছে পার ডে 3 করে কাজ করে, আর আর হচ্ছে পার ডে 1 করে কাজ করে। তাহলে টোটাল এরা একদিনে কত করে কাজ করে? একদিনে 6 + 3 + 1 মানে 6 আর 3 9 রাখে 10 কাজ করে। তাহলে টোটাল কাজ 60। যদি 3 জনে একসঙ্গে কাজটি শেষ করতে চাই, তারা পার ডে 10 করে কাজ করে, কাটাকুটি করলে হয়ে যাবে 6 দিন। এটা জাস্ট মুখে মুখে করা যেত, কিন্তু যারা এই অঙ্ক করতে জানো না, আমি তাদের জন্য জাস্ট এক্সপ্লেন করলাম। এখানে টোটাল কাজ 60, পি 10 দিনে কমপ্লিট করে, তার মানে পার ডে 6 করে, একদিনে 6 কাজ করে, কিউ 20 দিনে কাজ কমপ্লিট করে, মানে পার ডে মানে একদিনে 3 কাজ করে, আর 60 দিনে কমপ্লিট করে, মানে পার ডে 1 করে মানে একদিনে 1 করে কাজ করে। তো এখানে টোটাল একদিনের কাজ কত? 6 + 3 + 1, তো টোটাল কাজ হচ্ছে 10। আর এখানে একদিনে টোটাল কাজ করে 10, তাহলে টোটাল 60 কাজ করবে, 10 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তার মানে 6 দিনে। একদিনে যদি 10 কাজ করে, তাহলে 6 দিনে হচ্ছে 60 কাজ করবে। নেক্সট দেখো, একটি বস্তুকে 500 টাকায় বিক্রি করা হয়, এতে কিছু পরিমাণ ক্ষতি হয়। যদি এই বস্তুটিকে 700 টাকায় বিক্রি করা হয়, তাহলে ব্যবসায়ী তার পুরনো ক্ষতির 3 গুণ লাভ করতে পারেন। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? এখানে দেখো, বস্তুটাকে যদি 500 টাকায় বিক্রি করি এবং যদি আমার পি পরিমাণ হচ্ছে ধরে নাও ক্ষতি হয়, তাহলে যদি 500 মানে বিক্রয় মূল্যর সঙ্গে ক্ষতিটা আমি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমি ক্রয় মূল্য পেয়ে যাই। ক্রয় মূল্য বিক্রয় যদি লাভ হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাই। বাট যদি ক্ষতি হয়, ধরে নাও তুমি 100 টাকায় একটা জিনিস কিনেছো, 90 টাকা বিক্রি করেছো, তাহলে এসপি বা বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে তোমার ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে তোমার 10 টাকা। তাহলে ক্ষতির ক্ষেত্রে কি হবে? 90 + 10 করলে তবেই তুমি ক্রয় মূল্য পাচ্ছ 100। অতএব ক্রয় মূল্য এখানে যেহেতু ক্ষতি হয়েছে, তাই 500 ইন্টু প্লাস যেটা ক্ষতি হয়েছে, যে ক্ষতির পরিমাণ এখানে রয়েছে পি, সেটা হচ্ছে তোমার দুটো মিলিয়ে যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো। এবার দেখো, বস্তুটিকে যদি 700 টাকায় বিক্রি হয়, তবে পুরনো যে ক্ষতির 3 গুণ লাভ করে। তাহলে আমি এখানে 700 টাকায় বিক্রি করছি, তাহলে এখানে বিক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য হচ্ছে 700 টাকা। তাহলে এই 700 টাকাটার সঙ্গে ক্রয় মূল্য রয়েছে প্লাস লাভ রয়েছে। ক্রয় মূল্যের সঙ্গে যদি লাভটা যোগ করি, যে ক্ষেত্রে লাভ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার বিক্রয় মূল্য পাই। তাহলে ক্রয় মূল্য এখানে কত পেয়েছি? 500 প্লাস পি পেয়েছি। এবং লাভ এখানে কত হয়েছে? পুরনো ক্ষতির 3 গুণ লাভ হয়েছে, মানে ক্ষতি আমরা পি ধরেছিলাম, পিকে আমরা ক্ষতি ধরেছিলাম, তাহলে লাভ কত হয়েছে? এখানে লাভ হয়েছে 3p। তাহলে 700 ইকুয়ালস টু হচ্ছে 500 প্লাস পি প্লাস 3p। তাহলে এখানে যদি 500টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাবে 200 ইকুয়ালস টু 4p, বা পি ইকুয়ালস টু হয়ে যাবে 50। তার মানে 50 টাকা ক্ষতি হয়। এখানে পিকে যেহেতু ক্ষতি ধরেছিলাম, তাহলে 50 টাকা ক্ষতি হয়। তো যে কোনো একটা ইকুয়েশন যোগ করলে, একটা ইকুয়েশন থেকেই মান পেয়ে যাবে যে বস্তুটির ক্রয় মূল্য কত। তো এখানে ক্রয় মূল্য মানে 500 প্লাস পি মানে ক্ষতি, তাহলে 500-র সঙ্গে যদি এখানে আমি যোগ করি, ক্ষতিটা যোগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব ক্রয় মূল্য। অতএব 550, 500 + 50 ইকুয়ালস টু 550। তাহলে সঠিক উত্তর অপশন 2। এবার নেক্সট অঙ্কে যাব। এখানে দেখো, একটি বইয়ের দাম হচ্ছে 1200 টাকা, তার উপর 10% এবং আবার 10% পরপর ক্রমিক ছাড় দেওয়া হলো।
তাহলে পরপর ক্রমিক ছাড় দিল। বিক্রেতা দুটি ছাড়ের পরিবর্তে যদি 20% ছাড় দেয় তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে দেখো ক্রমিক ছাড় যদি 10% দেয় তাহলে ক্রমিক ছাড়ের আমরা সূত্র জানি 10 + 10 - 10 × 10/100, মানে যদি x% আর y%-এর ক্রমিক ছাড় বের করি তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে x + y - xy/100। তাহলে সেক্ষেত্রে 10% ছিল বলে এটা করলাম। তাহলে 10 10 20 আর এটা কেটে গিয়ে হয়ে গেল 1, তাহলে 20 - 1 মানে হচ্ছে 19%। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ছাড় পেলাম কত 19%, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি ছাড় পেলাম কত 20%। তাহলে আমার কত টাকা প্রফিট হলো দ্বিতীয় ক্ষেত্রে ছাড়টা আমার 1% প্রফিট পেলাম, দেখো 19%, আর পরেরটাই পেলাম 20%, মানে 1% লাভ পেলাম। তাহলে জিনিসটার ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় তাহলে কত টাকা আমি এক্সট্রা লাভ পেলাম? লাভ পেলাম হচ্ছে 1% লাভ পেলাম। 1% মানে কত? 1/100, 1/100 করলে হয়ে যাবে 12 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, 12 টাকা। 1% মানে 1/100, দুটো শূন্য কেটে যাবে 12 টাকা। দেখেই বুঝতে পারছো 1200 টাকার 1% 12 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 12 টাকা। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আগের অঙ্কটাতে যদি তোমরা 19% বের করে প্রথমবারে 1200 টাকার 19%, অনেকে এইভাবেও করতে পারো, 1200 টাকার 19% বের করতে পারো, তারপর সেকেন্ডটাতে 1200 টাকার 20% বের করে বিয়োগ করেও লাভটা বের করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমার টাইম কনজিউমিং, কারণ 12কে একবার 19 দিয়ে গুণ করতে হবে, তারপর এখানে গুণ করে সেকেন্ডটাতেও গুণ করতে হবে, গুণ করার পর বিয়োগ করতে হবে, তো বেশি টাইম কনজিউমিং। এটাতে জাস্ট মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যাবে যে 19%, 20%, 1% প্রফিট, মানে 1200 টাকার 1% 12 টাকা। ক্যালকুলেশন করারও দরকার নেই। তো যেটা সোজা প্রসেস হবে সেখানে তোমাকে টাইম বাঁচাতে হবে, কারণ এক্সামে কিছু কঠিন অঙ্ক থাকে যেগুলোর জন্য একটু তোমার টাইম লাগে, কিন্তু সোজা অঙ্কগুলোতে একদম টাইম ওয়েস্ট করা চলবে না, যতটা শর্টে পারা যায় ততটা শর্টে করতে হবে। এবার দেখো এ, বি এবং সি এর দক্ষতার অনুপাত। দক্ষতা মানে কি? এক ইউনিট টাইমে, মানে 1 ঘন্টা হোক বা 1 দিন হোক বা 1 মিনিট হোক বা 1 সেকেন্ড হোক, এই ইউনিট টাইমে হচ্ছে কতটা কাজ করতে পারে। তাহলে এ আর বি আর সি এর দক্ষতা হচ্ছে 5, 3, 2। এবার দেখা যাচ্ছে এখানে 21 ঘন্টার মধ্যে তারা কাজটা সম্পন্ন করে। তাহলে এ যদি 1 ঘন্টায় 5 করে, বি 1 ঘন্টায় 3 করে, সি হচ্ছে 1 ঘন্টায় 2 কাজ করে। তাহলে টোটাল 1 আওয়ারে এরা কত কাজ করে? 5 + 3 + 2, মানে 5 আর 3 8 আর 2 10। তাহলে 1 ঘন্টায় 10 কাজ করে, তাহলে টোটাল কাজ কত? তারা কাজটা কতক্ষণের মধ্যে সম্পূর্ণ করে? 21 ঘন্টায়। 1 ঘন্টায় 10 কাজ করে, তাহলে 21 ঘন্টায় তারা টোটাল কাজটা সম্পন্ন করে, মানে এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে 10 × 21 মানে 210। তাহলে 210 হচ্ছে টোটাল কাজ। এবার বলেছে দেখো বি একা সেই কাজের 40% কত সময় ধরে করবে। তাহলে টোটাল কাজ আমার 210, তাহলে 210-এর 40%, 210-এর 40% করবে বি। এবার বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে জাস্ট 3 দিয়ে ভাগ করে দাও। এখানে 0 0 0 আর 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে আলটিমেটলি পেলাম 4 7 28। তার মানে বি 28 দিনে টোটাল কাজের 40% কমপ্লিট করবে। এখানে যদি পুরো টোটাল কাজটাই বলতো তাহলে 21কে ডিরেক্ট 3 দিয়ে ভাগ করতাম, যেহেতু 40% বলেছে তাই 40% দিয়ে আমাকে গুণ করতে হলো। তো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, এখানে বলেছে 8টি আইটেম বিক্রি করে একজন দোকানদার 2টি আইটেমের বিক্রয় মূল্য লাভ করে, দোকানদারের লাভের শতাংশ কত? তাহলে 8টা আইটেমের এসপি, 8টা আইটেমের এসপি, এখানে একজন দোকানদার কি করে? 2টি আইটেমের বিক্রয় মূল্য লাভ করে, তার মানে 8টা আইটেমের সিপি প্লাস 2টো আইটেমের এসপি। 8টা আইটেম বিক্রি করে, 8টার তার মধ্যে 8টার ক্রয় মূল্য আছে প্লাস 2টোর বিক্রয় মূল্য রয়েছে। 2টোর বিক্রয় মূল্য যেহেতু লাভ করে, ক্রয় মূল্য প্লাস লাভ মানেই হচ্ছে বিক্রয় মূল্য। এবার তাহলে এখানে এসপি রয়েছে, এখানেও এসপি রয়েছে, তাহলে এদিকে নিয়ে আসলে 6টা আইটেমের এসপি হয়ে যাবে ইকুয়ালস টু 8টা আইটেমের সিপি। তার মানে 6টা জিনিস, মানে 8টা জিনিসের ক্রয় মূল্যে 6টা জিনিস বিক্রি করে। তাহলে 6টা জিনিস যদি বিক্রি করে, 6টা জিনিস যদি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে 6টা আইটেমের সিপি প্লাস 2টো আইটেমের সিপি, তাহলে এক্ষেত্রে দেখো 6টা আইটেমের সিপি মানে 6টা আইটেমের ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ। 6টা আইটেমের ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভটা হচ্ছে 2টো আইটেমের ক্রয় মূল্য। তাহলে 6টা আইটেম বিক্রি করে লাভ করে কত? 2,
আর বিক্রি করে কতগুলো আইটেম, 6টা আইটেম, তার ক্রয় মূল্য হচ্ছে এখানে 6টা আইটেমের ক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে, লাভ বাই ক্রয় মূল্যকেই যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা লাভের শতাংশ পেয়ে যাই। তাহলে এখানে হয়ে যাবে 1/3, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 100/3। 100/3 মানে হচ্ছে 33.1%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3, 33.1/3। নেক্সট অঙ্কে চলে যাব। এখানে বলেছে দেখো রাধার ব্যয় তার আয়ের 20%। যদি পরের মাসের আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে তাহলে রাধার ব্যয় বৃদ্ধির শতকরা নির্ণয় করে, মানে কত পার্সেন্ট রাধার খরচ বেড়েছে। তাহলে 20% মানে আমরা কি জানি 1/5, 20/100 মানে 1/5। এবার দেখো রাধার ইনকাম, এটা হচ্ছে রাধার এক্সপেন্ডিচার মানে খরচ, আর এটা হচ্ছে রাধার সেভিংস। তাহলে ইনকাম হচ্ছে, দেখো ইনকাম আমি এখানে 5 ধরলাম, তাহলে এক্সপেন্ডিচার কত, আয়ের 20% মানে 5-এ 1 খরচ করে, তার মানে 1 খরচ করলো। সঞ্চয় কত, 4, 5 থেকে একবার দিলে 4। এবার নেক্সট ক্ষেত্রে কি বলেছে, সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে সঞ্চয় আমার আগেও 4 ছিল, এখনও 4ই সঞ্চয় করে, কিন্তু আয় 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে মানে কত, 20% বৃদ্ধি পাওয়া মানে 5-এ 1 বেড়েছে, তার মানে 5-এ 1 বাড়লে আয় হয়ে গেছে এখন 6। এবার এক্সপেন্ডিচার তাহলে কত দেখতে পাচ্ছি, এক্সপেন্ডিচার আমি দেখতে পাচ্ছি 6 থেকে সেভিংসটা বাদ দিলে বাকিটা খরচ, যদি আয় থেকে সঞ্চয়টা বাদ দিই তাহলে বাকিটা খরচ, তাহলে খরচ হচ্ছে 2। তাহলে খরচ এখানে বেড়েছে কত, 1 বেড়েছে। কতর মধ্যে 1 বেড়েছে, 1-এর মধ্যে 1 বেড়েছে, দেখতেই পাচ্ছ ডবল হয়েছে। ডবল হয়েছে মানে কত, 100% আমার খরচ বেড়েছে। তাহলে সঠিক উত্তর এখানে অপশন 4, 100%। এবার নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট বলেছে একজন ব্যক্তি 11 ঘন্টায় 110 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কিছু দূরত্ব পায়ে হেঁটে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, বাকি দূরত্ব 14 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে সাইকেলে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে। তো এখানে দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার আর টোটাল সময় হচ্ছে তোমার 11 ঘন্টা। 11 ঘন্টা। এবার যদি আমি ধরে নিই যে পুরোটাই সে পায়ে হেঁটে গেছে, তাহলে পুরোটাই যদি পায়ে হেঁটে যায় তাহলে 11 ঘন্টায় সে 6 × 11 মানে 66 যাওয়ার কথা। তাহলে 66 যাওয়ার কথা, কিন্তু গিয়েছে সে কত, গিয়েছে সে 110, তার মানে কতটা কম গিয়েছে, কতটা কম গিয়েছে সেটা হচ্ছে 110 মাইনাস 66। তাহলে 10 থেকে 6 বার দিলে 4, 10-এর হাতের 1 এখানে এলো, 11 থেকে 7 বার দিলে 4, তাহলে 44 কিলোমিটার সে কম গিয়েছে। কিন্তু যদি এই যে 11 ঘন্টায় যদি সে নিজে পায়ে না হেঁটে যদি 1 ঘন্টাও সাইকেলে হাঁটতো, সাইকেল চালিয়ে যেত, তাহলে সে কতটা বেশি যেত, সে বেশি যেত 14 কিলোমিটার বেগে, মানে 14 কিলোমিটার বেগে সাইকেল চালায়, তার মানে 8 কিলোমিটার বেশি যেত। তার মানে যদি 1 ঘন্টাও যদি সাইকেল হচ্ছে চালিয়ে যেত সে 8 কিলোমিটার বেশি যেত। তাহলে এখানে 44 কিলোমিটার যাওয়ার জন্য তাকে কতক্ষণ সাইকেল চালাতে হবে, 44/8। তার মানে 44/8 করলে এখানে ক্যালকুলেট করলে হয়ে যাবে, এখানে 5-8 40, 4 40, 5-8 40, তার মানে সে সাইকেলে গিয়েছিল 5.5 ঘন্টা। তাহলে 5.5 ঘন্টা গেছিল সাইকেলে, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, 5.5-কে জাস্ট সাইকেলের দূরত্ব গতিবেগ দিয়ে গুণ করে দাও, দূরত্ব সময় ইন্টু গতিবেগ করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাই। তাহলে সময় ইন্টু দূরত্ব করলাম, তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে গুণ করলে 77 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে 77 কিলোমিটার। তো এখানে তুমি এটাকে ক্যালকুলেট এভাবেও করতে পারো, বা টোটাল তুমি এই অঙ্কটাকে পুরোটাই সাইকেল দিয়ে চালিয়েও তুমি অঙ্কটা করতে পারো। তাহলে সেক্ষেত্রেও আনসার আমরা সাইকেলের দূরত্ব যেহেতু জানতে চেয়েছে তাই আমরা সাইকেল দিয়ে বের করলাম, যদি এখানে পায়ে হেঁটে জানতে চাইতো তাহলে পা দিয়ে বের করতাম। টোটাল যদি আমি সাইকেলে গিয়েছে বলেও দেখি তাহলে সেক্ষেত্রেও আনসার একটাই হবে, তাহলে 77 কিলোমিটার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে দিল্লি থেকে মুম্বাইয়ের জন্য একটি বাস শুরু হয় এবং মুম্বাই থেকে দিল্লির জন্য একটি গাড়ি একই সাথে শুরু হয়। নিজ নিজ উপায়ে মিলিত হওয়ার পর বাসটি 196 মিনিটে মুম্বাই পৌঁছায় এবং গাড়িটি 140 মিনিটে দিল্লি পৌঁছায়। যদি গাড়ির গতিবেগ 140 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে বাসের গতিবেগ নির্ণয় করো। তো এটার জন্য একটা সূত্র আছে, তো সূত্রটা জানলে সঙ্গে সঙ্গে দেখেই আনসার করে দিতে পারবে যে আনসার হচ্ছে 120 কিলোমিটার হবে। কিন্তু আমি তোমাদেরকে কি করে 120 কিলোমিটার আনসারটা হলো আমি জাস্ট সেটাই এখন দেখাবো। তাহলে টোটাল ডিস্টেন্স দেখো, এখানে আমার ধরে নাও দিল্লি থেকে মুম্বাইয়ের, এটা দিল্লি,
আর এটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, আমরা একটা পয়েন্টে মিশছি, এই পয়েন্টটাই দুটো গাড়ি এবং বাস এই দুটো পয়েন্টে একসঙ্গে আসছে। তাহলে দুটো পয়েন্ট বলছি, একটা এই পয়েন্টে একসঙ্গে আসছে। ধরে নাও পয়েন্টটাকে আমি পি দিলাম, এই পি পয়েন্টে গাড়ি ধরে নাও এখান থেকে আসছে, আর বাস ধরে নাও বাস এখান থেকে আসছে, আর গাড়ি ধরে নাও, কার ধরে নাও এদিক থেকে আসছে, মুম্বাই থেকে যেহেতু আসছে। তো এখানে এসে মিক্স হচ্ছে পি পয়েন্টে। তাহলে পি পয়েন্টে যদি মিক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি D1 ধরলাম, এই ডিস্টেন্সটাকে আমি D2 ধরলাম। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত? D1 প্লাস D2, এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। এবার দেখো বলেছে নিজ উপায়ে মিলিত হওয়ার পর বাসটি 196 মিনিটে মুম্বাই পৌঁছায়। তার মানে এই যে এই পরের টাইমটা, এই টাইমটা হচ্ছে 196 মিনিট, সেটাকে আমি টিবি ধরলাম। এই যে পরের টাইমটা, বাকি টাইমটা মুম্বাই পর্যন্ত যেতে, এবং গাড়িটা 144 পর্যন্ত যেতে দিল্লি পৌঁছায়, 44 মিনিটে দিল্লি পৌঁছায়, তাহলে সেটাকে আমি টিসি ধরলাম। তাহলে এই পোর্শনটাকে মানে পরবর্তী পোর্শনটাকে টিসি ধরলাম। এবার দেখো এই যে ডিস্টেন্স D1 মানে কত? D1টা কত? D1 হচ্ছে এখানে ভিসি, মানে কার যাচ্ছে টিসি টাইমে, তাহলে ভিসি ইন্টু টিসি, ভেলোসিটি ইন্টু টাইম করলে ডিস্টেন্স পেয়ে যায়। সেরকম D2 মানে কত? D2 মানে হচ্ছে তোমার এখানে টিবি যাচ্ছে কত ডিস্টেন্স, কত গতিবেগ নিয়ে? ভিবি গতিবেগ নিয়ে, তাহলে ভিবি ইন্টু টিবি। তাহলে D1 এবং D2 আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই বাসটা যদি D1 ডিস্টেন্সটা যেটা কভার করছে এবং গাড়িটা যেটা D2 ডিস্টেন্স কভার করছে, সেটার মিটিং পয়েন্ট একই টাইম, মানে এক্ষেত্রে বাস D1 ডিস্টেন্স যতটা সময়ে কভার করছে, গাড়ি D2 ডিস্টেন্স সেই একই সময়ে কভার করছে। তাহলে বাসের D1 যেতে সময় কিভাবে বের করবো? আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। তাহলে সেক্ষেত্রে সময় ইকুয়ালস টু কী হয়ে যাবে? সময় ইকুয়ালস টু হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এক্ষেত্রে যেহেতু মিটিং টাইম সমান, তাহলে D1 ডিস্টেন্স যাচ্ছে কত, মানে গাড়িটার গতিবেগ সেই সময় কত ছিল? বাসের গতিবেগ ছিল ভিবি। তাহলে এখানে D1 বাই ভিবি যে টাইম যেটা লাগছে সেটা ইকুয়ালস টু গাড়িরও সেক্ষেত্রে D2 ডিস্টেন্স কভার করতে সেম টাইম লাগছে। তাহলে D1 বাই V1 ইকুয়ালস টু D2 বাই ভিসি, D1 বাই ভিবি ইকুয়ালস টু D2 বাই ভিসি। তাহলে D1 ইকুয়ালস টু আমরা কি জানি? ভিসি ইন্টু টিসি বাই এখানে ভিবি আছে, ভিবি থাকলো, আর D2 মানে হচ্ছে ভিবি ইন্টু টিবি বাই এখানে ভিসি আছে। এবার দেখো এখানে রয়েছে ভিসি রয়েছে আর এখানে ভিবি রয়েছে, তাহলে ভিবি আর ভিসিটা এখানে চলে গেল, করে গুণ হয়ে গেল, তাহলে ভিসি স্কোয়ার, আর ভিবিটা যদি নিচে চলে আসে তাহলে হয়ে যায় ভিবি স্কোয়ার ইকুয়ালস টু পড়ে থাকে কি? টিবি বাই টিসি। তাহলে ভিসি স্কোয়ার বাই ভিবি স্কোয়ার ইকুয়ালস টু টিবি বাই টিসি। অতএব ভিসি বাই ভিবি যদি করি তাহলে উভয় দিকে আমি বর্গমূল করলাম, বর্গমূল করলে হয়ে যাবে √ টিবি বাই টিসি। তার মানে একটা জিনিস মনে রাখবে, যখন এইভাবে মিটিং টাইম তোমাকে বলে দেবে এবং পরবর্তী পোর্শনটা যেতে গাড়ি বা বাসের বা যে দুটো যানবাহন রয়েছে তাদের কত সময় লাগছে সেটা বলে দেবে, তাহলে সেক্ষেত্রে সবসময় এই ফর্মুলাটা কাজে লাগাবে। এবং ফর্মুলাটা দেখো, যার গতিবেগ ওপরে তার টাইমটা কিন্তু নিচে থাকবে আর সেটা রুটের মধ্যে থাকবে। তাহলে ভিসি বাই ভিবি ইকুয়ালস টু √ টিবি বাই টিসি। তাহলে এক্ষেত্রে দেখো ভিসি বাই ভিবি ইকুয়ালস টু √ টিবি মানে কি? বাসের যেটা সময় লাগে, কত? 196, আর গাড়ির কত সময় লাগে? গাড়ির হচ্ছে 144। তাহলে এটা করলে কত হয়ে যায়? 196 বর্গমূল 14 আর 144 হচ্ছে 12। তাহলে ভিসি বাই ভিবি ইকুয়ালস টু 14/12। এবার দেখো ভিসির গতিবেগ, গাড়ির গতিবেগ আমরা হচ্ছে 140 কিলোমিটার জানি, তাহলে 14 মানে যদি 140 হয় তাহলে 12 মানে 120, জাস্ট 10 দিয়ে গুণ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, বাসের গতিবেগ হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা। তো এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। আশা করি বোঝা গিয়েছে এবং এই 10টা অঙ্কের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কনসেপ্টে বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানো। আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, ওখানে আমি নোটিফিকেশানগুলো শেয়ার করে দিই। এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।